টুনি, এটা আমাদের প্রথম ডিম। আমি কি যে খুশি হয়েছি। এই ডিম ফুটে যখন ছানা বের হবে, তার ছোট মুখ দিয়ে আমাকে বাবা আর তোমাকে মা বলে ডাকবে। ও, ভাবতেই মনটা আনন্দে ভরে যাচ্ছে গো টুনি। হয়েছে গো, হয়েছে। আর খুশি বাড়িয়ে লাভ নেই। সামনে শীতকাল আসতে চলেছে। আমাদের বাসায় তো এবার খাদ্য এনে মজুত করতে হবে। চলো চলো, খাদ্য সংগ্রহ করতে যাই। না টুনি, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি শুধু বাসায় বসে মায়ের দায়িত্ব পালন করো। খাদ্য সংগ্রহের দায়িত্ব আমার। আমি এই যাব আর খাবার নিয়ে চলে আসবো। এ কথা বলে টোনা বাসা থেকে উড়াল দেয় আর বনের ঈশান কোণে গিয়ে গমের দানা সংগ্রহ করতে থাকে। টোনা যখন গমের দানা সংগ্রহ করছিল, ঠিক তখনই সেখানে এক শিকারী আসে। উফ, আজ সারাদিন না পারলাম পশু শিকার করতে, না পারলাম পাখি শিকার করতে। আরে আরে, ওই তো গমের গাছের আড়ালে একটা ছোট্ট পাখি দেখতে পাচ্ছি। যাই, ওই পাখি বরাবর আমি এই তীর ছুরি। এ কথা বলে শিকারী দ্রুত তার তীর তাক করে টোনার দিকে ছুঁড়ে মারে। আর সেই তীর টোনার বুক চিরে ঢুকে যায়। আর টোনা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। টুনি! না, পাখিটা যত ছোট ভেবেছিলাম তত ছোট নয়। স্বামী স্ত্রী মিলে বেশ মজা করে এর মাংস খেতে পারবো। এ কথা বলে শিকারী তীরবিদ্ধ টোনাকে ঘাড়ে তুলে নেয়। অন্যদিকে কিছু দূরে একটি গাছের ডাল থেকে সেই দৃশ্য কবুতর দেখে ফেলে। হায় হায়, শিকারি তো টোনাকে মেরে নিয়ে গেল। যাই যাই, টুনিকে গিয়ে খবরটা দিয়ে আসি। সোনামণি আমার, ডিমের ভিতরে বড্ড আরামে আছিস তাই না? কিন্তু তোকে তা দিতে দিতে তো আমার বড্ড খিদা লেগেছে। তোর বাবা কেন যে এখনো আসছে না? কখন যে খাবার নিয়ে আসবে? উফ বাবা! টুনি, টুনি, তোর জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? বলো কবুতর দাদা, আমাকে বলো। টোনা আর এই পৃথিবীতে নেই। শিকারীর হাতে তার প্রাণ গিয়েছে। যাই, বনে সবাইকে সংবাদটা দিয়ে আসি। না! হায় দয়াল, তুমি এটা কি করলে? টোনা, তোমার সন্তান পৃথিবীতে আসার আগে বাবা হারা হয়ে গেল। টোনা গো, টোনা! ফিরে এসো টোনা, ফিরে এসো। টুনি টোনার শোকে প্রচন্ড কাতর হয়ে পড়ে। এভাবেই একদিন কেটে যায়। টুনি নিজেকে সামলিয়ে নেয়। না না, না খেয়ে থাকলে আমি ডিমে তা দিতে পারবো না। আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা করতে গেলে তো বাসা থেকে বের হতে হবে। ডিমটা কোথায় রাখবো? বাসায় ডিম রাখলে বিপদ হতে পারে। না, আমি ডিমটা সাথে করে নিয়ে যাই। সারাদিন এদিক থেকে ওদিকে কত ঘুরলাম, কিন্তু কোনো খাবারের সন্ধান পেলাম না। আরে আরে, ওই তো কালু দাদার খাবারের দোকান। যাই, কাছে গিয়ে বাকিতে কিছু খাবার চাই। এ কথা বলে টুনি কালু কাকের দোকানের সামনে নেমে পড়ে আর কালু কাককে বলে, কালু দাদা, কালু দাদা, আমাকে কিছু খাবার দিবে? বাকিতে নিব গো, পরে টাকা শোধ করে দিব। ফাইজলামি পেয়েছিস নাকি? বাকিতে আমি কিছু দেই না। তবে তোর ওই ডিমটা যদি দিস, তবে ওই ডিমের বদলে এক প্যাকেট বিস্কুট দিতে পারি। না না, এই ডিম ফুটে আমার ছানা বের হবে। আমার মৃত স্বামীর যন্ত্রণা আমার ছানার মুখ দেখে কাটিয়ে দিব। তুমি চাইলে আমি তোমার দোকানে কাজ করে দিতে পারি। কাজের বিনিময়ে না হয় কিছু খাবার দিও। না না, তোর ডিম দে আর খাবার নে, নয়তো এখান থেকে চলে যা। কালু কাকের এমন দুর্ব্যবহার দেখে টুনি
অসহায় হয়ে সেখান থেকে উড়ে তার নিজের বাসায় চলে আসে। না না, আমি আর খিদে সহ্য করতে পারছি না। ও মা গো, খাবার যখন চেয়ে পেলাম না, তবে এবার চুরি করব। পেটের খিদে তো আর ন্যায় অন্যায় মানে না। কথা বলে টুনি তার ডিম বাসায় রেখে উড়ে চলে যায়। আর উড়তে উড়তে কাকুলি কাকের বাসায় পৌঁছে যায়। এই তো কাকুলি দিদি আরাম করে ঘুমিয়ে আছে, এই সুযোগ। ওই তো ওখানে বিস্কুটের প্যাকেট, যাই নিয়ে উড়াল দিই। লাস্ট আর এক ছড়ি আছে, কম দামে দিয়ে দিব, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। কলা নিবে গো, কলা? ও মা, কি সুন্দর পাকা কলা! কতদিন হলো পাকা কলা খাইনি। শরীরে আমার একদম পুষ্টি নেই, এই কলা চুরি করব আমি। কি চুরিটা হালকা লাগছে কেন? কি আমার চুরি কলা কোথায়? হায় হায় রে, কে চুরি করে নিয়ে গেল? উফ, কি সুন্দর ইলিশ মাছ ভাজির ঘ্রাণ পাচ্ছি। কতদিন থেকে ইলিশ মাছ খাই না। এ কথা বলে টুনি বিউটি পার্লার ঘরে ঢোকে আর তার রান্নাঘর থেকে 2 টুকরো ইলিশ মাছ ভাজি নিয়ে উড়ে চলে যায়। এরপর টুনি উড়ে উড়ে তার বাসায় পৌঁছে যায়। উফ, কতদিন পর আজ পেট পুরে খাবো। যাই তাড়াতাড়ি খাবারগুলো খেতে থাকি। এ কথা বলে টুনি তার বাসায় বসে খাবার খেতে থাকে। ওরে, আমার বিস্কুটের প্যাকেটগুলো কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল রে? কে নিয়ে গেল? কাকুলি যখন এভাবে কাঁদছিল, ঠিক তখনই তো তার বিউটি পায়রা সেদিক দিয়ে উড়ে যাওয়ার সময় কাকুলির কথা শুনে ফেলে। আর তারা কাকুলির কাছে আসে আর বলে, এ কি কাকুলি দিদি, তোমারও খাবার চুরি হয়েছে? তুমি জানো আমাদেরও খাবার চুরি হয়েছে। আমার তো আবার তাও ব্যবসার কলা চুরি হয়েছে। কি তোতা, তাই? নিশ্চয়ই চোর এই বনেরই কেউ হবে। চলো তো চলো, আমরা পুরো বন খুঁজে দেখি, নিশ্চয়ই চোরকে আমরা ধরতে পারবো। কাকলির কথা শুনে তোতা পাখি আর বিউটি পায়রা রাজি হয়ে যায়। আর 3 জনে মিলে উড়তে উড়তে চোর খুঁজতে থাকে। উফ, কি খিদে পেয়েছিল বাবা, এখন একটু বেশ শান্তি লাগছে। টুনি যখন নিজের বাড়িতে খাবার খাচ্ছিল, ঠিক তখনই কাকলি, তোতা আর বিউটি এসে সেখানে উপস্থিত হয়। কি টুনি, এটা তো আমার বিস্কুট, তুই কোথায় পেলি? হ্যাঁ, এই তো আমার কলা। আর বিউটি দিদি, তুমি না বলেছিলে তোমার ভাজা ইলিশ মাছ হারিয়ে গেছে? এই তো এখানে ইলিশ মাছও আছে। কি হলো, আমতা করছিস কেন? নিশ্চয়ই তুই চুরি করেছিস, তাই না রে? আমাকে ক্ষমা করে দাও, আমি চুরি করতে চাইনি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে চুরি করেছি। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। চোরের কোনো ক্ষমা নেই, তুই আমাদের জিনিস চুরি করেছিস। আমরা তোর ডিম ফাটিয়ে দিয়ে প্রতিশোধ নিব। না, ডিম থেকে আমার ছানা বের হবে, আমার ডিম ফাটিও না। দয়া করো আমাকে দয়া করো তোমরা। চোরের উপর আমরা দয়া করি না। ঠিক আছে, তোর ডিম নষ্ট করব না। এক্ষুনি তুই এই বন ছেড়ে চলে যাবি। চোরের জায়গা এই বনে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করেছি, আমি চলে যাচ্ছি। কথা বলে টুনি তার ডিম নিয়ে চিরতরে সেই বন থেকে চলে যায় আর উড়ে উড়ে অন্য বনে চলে আসে। টুনি যখন উড়ছিল, ঠিক তখনই টুনি নিচ থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, সাহায্য করো। কি কারো চিৎকার শুনলাম মনে হলো, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। যাই তো, গিয়ে দেখি তো।
এটা তো একটা পরী। পরী, তোমার কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আমার পা কেটে গিয়েছে, একটু জড়িবুটি লাগিয়ে দাও না, বড্ড কষ্ট হচ্ছে। ও মা, তুমি না পরী, নিজের ক্ষত নিজে সারাতে পারো না? আসলে নিজের শরীরে নিজে জাদু প্রয়োগ করতে পারি না, করো না আমাকে একটু সাহায্য। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এ কথা বলে টুনি কিছু জড়িবুটি এনে সেটার রস পরীর পায়ে লাগিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই পরীর ক্ষত স্থান সেরে যায়। আমার পা সেরে গেছে। টুনি, তোমার উপর আমি খুব সন্তুষ্ট হয়েছি। বলো কি চাও, যা চাইবে তাই পাবে। তুমি যদি কিছু দিতে চাও তবে একটা বাড়ি দাও, আমার থাকার কোনো জায়গা নেই। ডিম নিয়ে বড় বিপদে পড়েছি, ডিমে তা দেওয়ার সময় চলে যাচ্ছে। এক্ষুনি দিচ্ছি। পরে জাদু করে সেখানে একটা ড্রাগন বাড়ি বানিয়ে দেয়, আর টুনিকে বলে, এই নাও ড্রাগন বাড়ি। এই ড্রাগন বাড়ির মধ্যে খাবারও দেওয়া আছে। 1 মাস আর এই ড্রাগন বাড়ি থেকে বের না হলেও চলবে। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর সেখান থেকে পরি চলে যায়, আর টুনি ড্রাগন বাড়িতে ঢোকে। ড্রাগন বাড়িতে ঢুকে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আর কোনো চিন্তা নেই, এবার আমি নিশ্চিন্তে আমার ডিমে তা দিতে পারবো। কথা বলে টুনি ড্রাগন বাড়িতে তার ডিমে তা দিতে বসে, আর তার ছানা ফুটের অপেক্ষায় দিন গুনতে থাকে। কি কাণ্ড, এত কষ্টের ধানগুলো কিনা ছাগলে খেয়ে ফেলছে। এই বেটা, এই ছাগল, এই তুই চুরি করে অন্যের ধানগুলো কেন খাচ্ছিস বলতো? চুরি করে ধান খেয়েছি তো বেশ করেছি, তাতে তোর কি? চলে যা এখান থেকে। কি, তুই সামান্য একটা ছাগল হয়ে আমাকে চলে যেতে বলিস? তোর সাহস তো কম নয়। একে তো চুরি করেছিস, তার ওপর বড় গলায় কথা বলিস। এ কি, সাধু বাবা ওখানে কার সাথে কথা বলছে? আশেপাশে তো একটা ছাগল ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কি সাধু বাবা ওই ছাগলটার সাথেই কথা বলছে? কিন্তু ছাগল কথা বলতে পারে এটা তো কখনো দেখিনি বাপু। দাঁড়া, তোর দুর্ব্যবহারের জন্য আমি তোকে সারা জীবনের জন্য আমার দাস বানিয়ে রাখবো। এরপর সাধু বাবা জাদু করে ছাগলটিকে একটা বিড়াল বানিয়ে ফেলে, আর বিড়ালটি সাথে সাথে সাধু বাবার দাস হয়ে যায়। মিয়াও মিয়াও, মালিক, আপনি আমার মালিক। এ কি, এ আমি কি দেখলাম? এই সাধু বাবা তো কোনো সাধারণ সাধু নয়। এই সাধু বাবার তো অনেক ক্ষমতা। যাই, আমি সাধু বাবার কাছে গিয়ে একটু আশীর্বাদ নিয়ে আসি। এ কি, কে তুই? আমার পথ আটকিয়ে দাঁড়িয়েছিস কেন? সাধু বাবা, আমি আপনার বিশাল বড় ভক্ত। আপনি এই পাপী তোতাকে আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন। কি, তোরা এত বড় সাহস? তুই কি না বিনা টাকায় আমার কাছে আশীর্বাদ নিতে এসেছিস? এর শাস্তি কিন্তু অনেক কঠিন হবে। ও ও আচ্ছা, আশীর্বাদ নিতে হলে টাকা দিতে হবে বুঝি, তাই তো? এই নিন বাবা, 500 টাকা। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। আর শোন, অন্যকে দান করলে সৃষ্টিকর্তা তোর মনের সকল ইচ্ছা পূরণ করে দিবে। এখন আমার পথ ছাড়। আমার যে এই বনের সবাইকে সুপথে ফিরিয়ে আনতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি নিজে গিয়ে এই বনের সবাইকে আপনার কাছে আসতে বলছি। এই কথা বলে তোতা সেখান থেকে চলে যায়, আর বনের সবার বাড়িতে গিয়ে সাধু বাবার কথা বলে আসে। আর তোতার মুখে সাধু বাবার এত ক্ষমতা শুনে সবাই সাধু বাবার কাছে চলে আসে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। আপনি আমাদেরকে বলুন বাবা, কি করে আমরা পাপ থেকে মুক্তি পেয়ে সুপথে ফিরে আসতে পারবো? এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে।
আর সেটা হলো দান করা। তোরা মন ভরে দান করবি, আর এমন পাখিদের দান করবি যে তোদের মন ভরে আশীর্বাদ করতে পারবে। ওগো, সাধু বাবার থেকে ভালোভাবে কেউ আমাদের আশীর্বাদ করতে পারবে না, তাই আমরা যদি সাধু বাবাকে দান করি তাহলে সাধু বাবা আমাদের মন ভরে আশীর্বাদ করবে। ঠিকই বলেছো গো। এই তোমরা সবাই সাধু বাবাকে যে যা পারো তা মন ভরে দান করো। এরপর সবাই সাধু বাবাকে যে যা পায় তাই দান করে। আর এভাবেই দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হতে যে যার বাড়িতে চলে আসে। আরে, সন্ধ্যা হয়ে এলো, এখন তো এই বনে একটা থাকার জায়গা খুঁজতে হবে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই, আজকে রাতটা ওই বাড়িতেই কাটিয়ে দেই। এ কি সাধু বাবা, আপনি এখানে কেন এসেছেন? আজকে থেকে আমি এ বাড়িতে থাকবো, তবে কিছুদিন পরেই আমি এই বনে সবাইকে সুপথে ফিরিয়ে এনে এ বন থেকে চলে যাব। ঠিক আছে সাধু বাবা, আপনার যতদিন ইচ্ছে আপনি ওখানে বিশ্রাম করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ওরে বাবা, সাধু বাবার কাছে এতগুলো টাকা! ইস, এই টাকাগুলো যদি চুরি করতে পারতাম তাহলে কবুতরের সাথে জুয়া খেলতে পারতাম। কিন্তু তোতার কাছে শুনেছি সাধু বাবার নাকি অনেক ক্ষমতা, আর একবার যদি চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলে তো আমার জীবনটাই থাকবে না। কি ব্যাপার রে কালু, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? মানে কিছু না বাবা, এই নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এরপর কালু সাধুকে খাবার দেয়, আর এভাবে সেই দিন কেটে যায়। রাকি দাদা, আয় রাকি দাদা, কাল তো স্কুলের পরীক্ষার ফি দেওয়ার শেষ দিন, আর আমাদের মা তো বলে দিয়েছে কালকে আমাদের পরীক্ষার ফি দিতে পারবে না। এখন আমরা কি করব বলতো? সেটা তো আমিও ভাবছি রে বোন। এই বোন, আমার মাথায় না একটা উপায় এসেছে। কি উপায় রে দাদা, বলতো শুনি। এরপর রকি টুকির কানে কানে তার বুদ্ধির কথা খুলে বলে, আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতে টুনি, টুকি ও রকি কালুর বাড়িতে চলে যায়। শোন, তোরা এখানেই থাক, আমি চুপি চুপি সাধু বাবার টাকার পটলিটা চুরি করে নিয়ে আসছি। এরপর টুনি চুপি চুপি সাধুর কাছে যায়, আর যেই না সে সাধুর টাকার পুটলিতে হাত দেয় অমনি সাধু টুনিকে ধরে ফেলে। হারামজাদি, তোরা এত বড় সাহস! তুই কি না আমার টাকা চুরি করতে এসেছিস? এর শাস্তি তোকে পেতেই হবে। সাধুর চিৎকার শুনে কালুর ঘুম ভেঙে যায়। একে টুনি, তুই এত রাতে আমার বাড়িতে কেন এসেছিস? এরপর সাধু বাবা কালুকে সব কথা খুলে বলে। ছি 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 ছি, তুই কি না সাধু বাবার টাকা চুরি করতে এসেছিস? তোর এই কুকর্মের কথা এক্ষুনি বনবাসীকে জানানো দরকার। এসব বলে কালু একটা টর্চ নেয় আর হাতে মাইক নিয়ে বলতে থাকে, শুনুন শুনুন শুনুন, চুরি করতে এসে ধরা পড়েছে টুনি, শুনুন শুনুন শুনুন। কালুর চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায় আর সবাই সেখানে চলে আসে। এই, তোরা এক্ষুনি টুনিকে বেঁধে ফেল, আর শক্ত করে বেঁধে নদীতে ফেলে দিয়ে আয়। না, তোমরা আমাদের মাকে বেঁধো না, আমাদের মা ইচ্ছে করে চুরি করতে আসেনি, আমাদের জন্য মা এখানে চুরি করতে এসেছে। তোমরা আমাদের মাকে ছেড়ে দাও, মাফ করে দাও, আমাদের মাকে মাফ করে দাও। তোরা এসব কি বলছিস? তোদের জন্য তোদের মা আমার টাকা চুরি করতে এসেছে, কিন্তু কেন বলতো? আমি বলছি সাধু বাবা, আমরা স্কুলের পরীক্ষার ফি জমা দিতে পারছি
পাচ্ছিলাম না জন্য কালু আঙ্কেলের কাছ থেকে ডাব চুরি করতে পারছিলাম না, আর তখনই সেখানে কালু আঙ্কেল চলে আসে। কিরে, তোদের এত বড় সাহস, তোরা আমার গাছ থেকে ডাব চুরি করতে চেয়েছিস, তবে আজকে তোদের পুলিশে দেব। এরপর কালু আঙ্কেল আমাদেরকে ধরে বেঁধে ফেলে, আর তখনই সেখানে মা চলে আসে। এ কি কালু দাদা, তুমি এভাবে আমার সন্তানদের বেঁধে রেখেছো কেন? সঞ্চনি, তুই তোর সন্তানদের চুরি করা শিক্ষা দিয়েছিস, আর তাই তোর সন্তানরা আমার গাছ থেকে ডাব চুরি করেছে। এখন আমি তোদেরকে পুলিশে দিব। ওরা তো অনেক ছোট, তাই ওরা বুঝতে পারেনি কালু দাদা। তুমি ওদেরকে ক্ষমা করে দাও কালু দাদা, তুমি ওদেরকে পুলিশে দিও না, দিও না। ঠিক আছে, আমি এদেরকে ক্ষমা করে দিতে পারি, তবে এক শর্তে। তুই আজ রাতে আমার বাড়িতে আসবি, আর সাধু বাবার টাকার পুটলিটা চুরি করে আমায় দিবি, তবে আমি তোর সন্তানদের মাফ করে দেব। কি কালু, তোর এত বড় সাহস? তুই ছোট বাচ্চাদের জন্য টুনিকে চুরি করতে বাধ্য করেছিস, তাও আবার আমার টাকা? তোকে তো এর শাস্তি পেতেই হবে। এরপর সাধু জাদু করে কালুকে রশি দিয়ে বেঁধে ফেলে। শোন রে মা, কখনো কাউকে না বলে কারো জিনিস নিবি না, অন্যকে ঠকাবি না, আর চুরি করা তো অনেক বড় পাপ। হ্যাঁ মা, আমরা আর কখনো চুরি করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সাধু বাবা, আমিও আর কখনো এমন কাজ করব না, আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। কালুর কথা শুনে সাধু কালুর রশি খুলে দেয়। এরপর যে যার বাড়িতে চলে যায়। একে এত রাতে টুকি কোথায় গেল? আরে, ঘরের দরজাটা এভাবে কে খুলে রেখেছে? তবে কি রকি যেন আন্দাজ করে ফেলে টুকি কোথায় যেতে পারে। তারপর ছুটে সে তাদের কলা বাগানে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে সে চাঁদের আলোয় দেখে টুকি মাটিতে শুয়ে আছে, আর তার সামনে এক ভয়ঙ্কর চেহারার বউ দাঁড়িয়ে আছে, আর সে হাসছে বা কখনো কাঁদছে। দৃশ্য দেখে তো রকি ভয়ে চিৎকার করে ওঠে। বোন, বলছিলাম কি দাদা, এই জায়গাটা কেমন যেন নিস্তব্ধ আর অদ্ভুত মনে হচ্ছে কেউ যেন আমাদের ফলো করছে। তোমার অনুমান একদম ঠিক গো দাদা, সবার মুখে মুখে শুনছিলাম সামনের বাগানের পথ থেকে নাকি ছোট ছোট মেয়ে বাচ্চাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। কেন অদৃশ্য হয়ে যাচ্ছে কেন? তা আমি বলতে পারবো না, তবে শুনেছি কেউ কেউ যেন ওই বাগানের পথে কোনো এক আত্মাকে দেখেছিল। আত্মার কথা শুনে কবুতর সুখী ও পারুল অনেক ভয় পেয়ে যায়, আর পারুল ভয় পেয়ে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমার খুব ভয় করছে মা, চলো মা, আমরা শহরে ফিরে যাই, চলো মা। ভয় পাস না রে মা, ওই তো আর একটু হলেই আমরা তো ঠাম্মার বাড়িতে পৌঁছে যাব। এরপর তারা ভয়ে ভয়ে কলা বাগানের পথে যেতে থাকে, আর তখনই কলা বাগানের ভিতর থেকে এক ভয়ঙ্কর আত্মা এসে তাদের সামনে দাঁড়ায় আর বিকট কণ্ঠে হাসতে থাকে। পেয়ে গেছি, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। তোরা সবাই আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? দে বলছি, আমার মেয়েকে দে। এরপর সেই ভয়ঙ্কর আত্মা এসে পারুলকে তার কোলে তুলে নেয়, আর পারুল ভয়ে চিৎকার করতে থাকে। মা, মা, আমাকে বাঁচাও মা, মা, বাবা, ও বাবা, আমাকে তোমরা বাঁচাও, বাঁচাও। তোরা কেউ আমার মেয়েকে কেড়ে নিতে পারবি না, এ শুধু আমার মেয়ে। চল তোরে মা, আমরা অনেক দূরে চলে যাই। এই কথা বলে সেই ভয়ঙ্কর আত্মা পারুলকে নিয়ে
সেখান থেকে চলে যায়। আমার মেয়ে, ওগো, আমার মেয়েকে আমার কাছে এনে দাও, এনে দাও। ওই আত্মা আমার মেয়েকে মেরে ফেলবে। পারুল, আমার পারুল। আহারে, কতদিন হলো আমি তোকে মন ভরে দেখি না। তোকে দেখার জন্য যে আমি প্রতিটা রাত কান্না করি। আজ আমি তোকে পেয়েছি, আর তোকে কোথাও যেতে দেব না। কিন্তু আমি আমার মা বাবার কাছে যাব। আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও। ওরা তোর কেউ না। আজকে থেকে আমি তোর মা। এই নে, আমি তোর জন্য গাভীর দুধ নিয়ে এসেছি। যেভাবেই হোক এই আত্মার হাত থেকে আমাকে বাঁচতেই হবে। তাই আমাকে একটা উপায় বের করতেই হবে। এটা তুই কি করলি? তার মানে কি তুই গাভীর দুধ খাবি না? না, আমি গাভীর দুধ খেতে একদমই পছন্দ করি না। তুই কি খেতে পছন্দ করিস? তুই শুধু আমাকে একবার বল রে মা, আমি তোকে তাই এনে দেব। তাহলে টুনি মাসির কলা বাগান থেকে আমাকে পাকা পাকা কলা এনে দাও। তুই একটু অপেক্ষা কর রে মা, আমি এক্ষুনি টুনির বাগান থেকে পাকা কলা নিয়ে আসছি। এরপর মুন্নির আত্মা টুনির কলা বাগানে চলে যায়, আর এদিকে পারুল অন্ধকার গুহা থেকে পালিয়ে যায়। একি রে মা, তুই এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর বল তো? আমি বললাম তুমি নাকি আমার নিজের মা না। আমার নিজের মা নাকি মরে গেছে, আর আমার মায়ের নাম নাকি মুন্নি। তুই যা শুনেছিস সব সত্যি রে মা, কিন্তু আমি তো তোকে নিজের সন্তানের থেকে কম দেখি না। টুনি আর টুকির সব কথা মুন্নির আত্মা শুনতে পায়। তার মানে আমি যাকে গুহায় নিয়ে গেছি সে আমার মেয়ে নয়। এই টুকি আমার আসল মেয়ে। কতদিন হলো আমি আমার মেয়েটাকে বুকে জড়িয়ে আদর করি না। তুই কোনো চিন্তা করিস না রে মা, আজ রাতে আমি তোকে আমার কাছে নিয়ে আসবো। এরপর মুন্নির আত্মা সেখান থেকে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই সবাই ঘুমিয়ে পড়ে। একি, এত রাতে টুকি কোথায় গেল? আরে, ঘরের দরজাটা এভাবে কে খুলে রেখেছে? তবে কি রকি যেন আন্দাজ করে ফেলে টুকি কোথায় যেতে পারে। তারপর ছুটে সে তাদের কলা বাগানে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে সে চাঁদের আলোয় দেখে টুকি মাটিতে শুয়ে আছে, আর তার সামনে এক ভয়ঙ্কর চেহারার বউ দাঁড়িয়ে আছে, আর সে হাসছে, কখনো বা কাঁদছে। বোন, এই ছেলে, এত জোরে চিৎকার করছিস কেন? দেখছিস না আমার মেয়ে ঘুমিয়ে আছে? চুপ কর, নয়তো আমার মেয়ের ঘুম ভেঙে যাবে। অন্যদিকে রকির চিৎকার শুনে টোনা, টুনি ও মিনু বুড়ি কলা বাগানে চলে আসে, আর মুন্নির আত্মার কাছে টুকিকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। মেরো না, তুমি আমার মেয়েকে মেরো না। যদি মারতে ইচ্ছে করে তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। না, আমি আমার মেয়ের কোনো ক্ষতি করব না। আর তুই আমার মেয়েকে নিজের মেয়ে কেন বলছিস? এই শুধু আমার মেয়ে, আমার। টুকি তোমার মেয়ে মানে কে তুমি? আমি হলাম মুন্নি, আর শুধুমাত্র আমি তোর শাশুড়ির জন্য আমার মেয়ের কাছ থেকে দূরে সরে গেছি।
এসব তুমি কি বলছো মুন্নি দিদি? আমার শাশুড়ির জন্য তুমি টুকির কাছ থেকে দূরে চলে গেছো কেন? কি এমন করেছে আমার শাশুড়ি যার জন্য তোমাকে মরতে হয়েছে? বলো আমাকে, বলো। আমি ইচ্ছে করে মরিনি, আমাকে মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে মেরে ফেলেছে। ওই শয়তান মিনু বুড়ি আমাকে মেরে ফেলেছে। মা, এই হচ্ছে তোমার বৌমা মুন্নি, তার পাশে হচ্ছে তোমার নাতনি টুকি। আমরা 2 বছর আগে পালিয়ে বিয়ে করেছি, আর তুমি এই কথাটা শুনে কষ্ট পাবে তার জন্য তোমাকে এতদিন কিছুই বলা হয়নি। হ্যাঁ মা, আমি টোনাকে অনেকবার বলেছি, কিন্তু টোনা আপনাকে জানাতে নিষেধ করেছিল। তবে আজ আমাদের সন্তান জন্ম নিয়েছে, তাই আর আপনাকে না জানিয়ে থাকতে পারলাম না। আপনি আমাদেরকে মাফ করে দিন মা, মাফ করে দিন। এরপর শাশুড়ি মা আমাদের মাফ করে দিয়েছিল, কিন্তু মন থেকে আমার আর টোনার বিয়ে মেনে নিতে পারিনি। আর তাই সেদিন যখন আমরা বাড়িতে চলে যাই, তখন রাতের বেলা শাশুড়ি মা একটা ছুরি নিয়ে আমার কাছে আসে। এ কি মা, আপনার হাতে ছুরি কেন? আর এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমাননি কেন? এরপর শাশুড়ি মা আমার কোনো কথার জবাব না দিয়ে আমার পেটে ছুরি মেরে দেয়, আর সঙ্গে সঙ্গে আমি মরে যাই। ছি মা, ছি, আপনি এত জঘন্য কাজটা করতে পেরেছেন? আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে মা। আপনি যখন মুন্নিকে হত্যা করতে পেরেছেন, তাহলে আমাকেও হত্যা করতে পারবেন। তাই আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না টুনি, তুই কোথাও যাবি না। আমি এক্ষুনি এই শয়তান বুড়ির খাট থেকে মাথা আলাদা করে দেব, আর আমার মৃত্যুর প্রতিশোধ নেব। প্রতিশোধ। না বৌমা, আমাকে মেরো না। আমি তোমাকে মেরে ফেলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বৌমা। হ্যাঁ মুন্নি, তুমি মাকে ক্ষমা করে দাও। আর কেউ অন্যায় করলে প্রতিশোধ নিয়ে নয়, তার ভুল শুধরিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া উচিত। আর তুমি তো মরে গেছো, তাই টুকিকে এখন আমার কাছেই রেখে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি টুকিকে নিজের সন্তানের মতো রাখবো। টুনির কথা শুনে মুন্নি আত্মা অনেক খুশি হয়ে যায়, আর টুকিকে টুনির হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যায়।